أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে সাক্ষ্য আইনের 90 শর্ট হাইফেন ক দ্বারা পর্যন্ত অনুমান করতে পারে। সাক্ষ্য আইনের 79 ধারা থেকে সাক্ষ্য আইনের 90 শর্ট হাইফেন ক পর্যন্ত অনুমান করতে পারে, এটা আমরা আলোচনা করছিলাম। আজকে একটু রিভিশন দিয়ে আমরা সামনে অ্যাডভান্স হবো ইনশাআল্লাহ। সাক্ষ্য আইনের 79 ধারা হচ্ছে প্রত্যায়িত অনুলিপির শুদ্ধতা সম্পর্কে অনুমান, অর্থাৎ আদালতের নিকট যে দলিল বা সার্টিফিকেট উপস্থাপন করা হয়, আদালত তখন কি করবে, সেইটা সঠিক কাগজে সঠিক অফিসার কর্তৃক স্বাক্ষরিত হইলে সেইটা অনুমান করবে যে সেইটা সঠিক। তবে যদি এটার সম্পর্কে কোনো প্রশ্ন উপস্থাপন করা হয় যে এই কাগজটা সঠিক না, তাহলে সেই ক্ষেত্রে এটা আদালত আর অনুমান করতে পারবে না, তখন আদালত সেটাকে প্রমাণ করতে হবে যে দলিলটা সত্য নাকি মিথ্যা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 80 ধারা লিপিবদ্ধকৃত বিষয় সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপিত হইলে সেটা আদালত অনুমান করবে যে সঠিক বা বিশুদ্ধ দলিল হিসাবে। তাহলে লিপিবদ্ধকৃত সাক্ষ্য করে ম্যাজিস্ট্রেট, যেটা নিজে স্বাক্ষরিত আসামি কর্তৃক স্বাক্ষরিত সাক্ষী কর্তৃক স্বাক্ষরিত হইলে সেটা সঠিক হিসেবে বা বিশুদ্ধ দলিল হিসেবে অনুমান করবে 80 ধারা। তারপর 81 শর্ট হাইফেন ক হচ্ছে ডিজিটাল আকারে কোনো গেজেট প্রকাশ হইলে এটা সম্পর্কে অনুমান করবে সঠিক। সাক্ষ্য আইনের 82 ধারা হচ্ছে ইংল্যান্ডের যে সকল দলিল শিল ও স্বাক্ষর প্রমাণ ব্যতীত গ্রহণযোগ্য সেগুলো সম্পর্কে আদালত অনুমান করবে সেটাও বিশুদ্ধ দলিল। সাক্ষ্য আইনের 83 ধারা হচ্ছে সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে অনুমান, যেটা হচ্ছে সাক্ষ্য আইনের 36 ধারা অনুসারে 36। সাক্ষ্য আইনের 36 ধারা অনুসারে যেটা সরকার কর্তৃক প্রণীত নকশা প্রাসঙ্গিক হয় সেটা সম্পর্কে আদালত 83 ধারা অনুমান করবে সেটা সঠিক। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 84 ধারা আইন ও আদালতের সিদ্ধান্ত প্রতিবেদন নকল বা নজির, যেটা হচ্ছে সাক্ষ্য আইনের 38 ধারা অনুসারে প্রাসঙ্গিক, সেই সম্পর্কে 84 ধারা আদালত অনুমান করবে সেটা হচ্ছে সঠিক দলিল। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 85 ধারা আমুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে অনুমান, যদি নোটারি পাবলিক জজ বা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধির সম্মুখে কোনো দলিল উপস্থাপন করা হয় তাহলে সেটা অনুমান করবে সেটা সঠিক 85 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 85 শর্ট হাইফেন ক ডিজিটাল চুক্তি সম্পর্কে অনুমান, আদালত উপস্থাপিত ডিজিটাল চুক্তি সম্পর্কে সেটা স্বাক্ষর বৈধ বা সঠিক আছে বলে অনুমান করতে পারবে। 85 শর্ট হাইফেন ক ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অনুমান, ডিজিটাল রেকর্ড বা স্বাক্ষরটি সঠিক বা বৈধ হইলে সেটা পরিবর্তন করা না হইলে সেই ক্ষেত্রে আদালত অনুমান করবে সেটা সঠিক। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 85 শর্ট হাইফেন গ ডিজিটাল রেকর্ড বা স্বাক্ষর ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট সম্পর্কে অনুমান, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ডিজিটাল স্বাক্ষর যখন প্রদত্ত এবং বৈধ এবং সঠিক, তখন আদালত অনুমান করবে যে সেটা সঠিক বলে ঠিক আছে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 86 ধারা বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র জাবেদা নকল বা সিলমোহরকৃত নকল সম্পর্কে অনুমান, অর্থাৎ বিদেশি যদি কোনো সত্যায়িত দলিল বা সরকার কর্তৃক প্রণীত হয় তাহলে বাংলাদেশের আদালত সেটা বিশুদ্ধ দলিল হিসেবে অনুমান করবে। সাক্ষ্য আইনের 87 ধারা পুস্তক মানচিত্র চার্ট সম্পর্কে অনুমান, আদালতে কোনো পুস্তক মানচিত্র চার্ট এর সাহায্য যদি নেওয়া হয় তখন সেটা আদালত সঠিক সময় সঠিক স্থান সম্পর্কে অনুমান করতে পারবে। সাক্ষ্য আইনের 88 ধারা বা 88 ধারা তার বার্তা বা টেলিগ্রাম সম্পর্কে অনুমান, তার বার্তা বা টেলিগ্রাম অফিস হতে যে পত্র প্রেরণ করা হয় এটা সঠিক সময়ে সঠিক ব্যক্তির নিকট প্রেরণ করা হয়েছে বলে সেটা আদালত অনুমান করতে পারবে। তারপর হচ্ছে 88 শর্ট হাইফেন ক ডিজিটাল মাধ্যমে যোগাযোগ সম্পর্কে অনুমান, অর্থাৎ ডিজিটাল মাধ্যমে বলতে ইমেল ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপ টুইটার ভাইবার, এটা যদি সঠিক সময় সঠিক ব্যক্তির নিকট প্রেরণ করা হয় তাহলে সেই সম্পর্কে আদালত অনুমান করবে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 89 ধারা উপস্থাপিত হয় নাই এমন দলিল সম্পর্কে যদি নোটিশ প্রদান করা হয় এবং সেই ব্যক্তি যদি দলিলটা আদালতে হাজির না করে তাহলে আদালত অনুমান করবে যে উক্ত দলিলটি সঠিক ব্যক্তির নিকট
আছে, অর্থাৎ যার নিকটে এই দলিলটা থাকা প্রয়োজন তার নিকটেই আছে, সেটা হচ্ছে 89 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 89 শর্ট হাইফেন ক, ডিজিটাল ফরেনসিক বা বস্তু সাক্ষ্য সম্পর্কে অনুমান। আদালতে যে ফরেনসিক বা বস্তু সাক্ষ্য দাবি করা হয়, অর্থাৎ যেই ব্যক্তির ফরেনসিক সেটা যদি আদালতে দাবি করা হয়, আদালত উক্ত বস্তু বা ফরেনসিক সাক্ষ্য সেই ব্যক্তির বলে অনুমান করবে। তবে যদি ফরেনসিক নিয়ে কোনো প্রশ্ন উঠে সেই ক্ষেত্রে 73 ধারা মোতাবেক তুলনা না করে সেটা অনুমান করতে পারবে না। অর্থাৎ যদি প্রশ্ন উঠে যে এই যে চুল রক্ত বীর্য এটা এই ব্যক্তির না, তাহলে সেই ক্ষেত্রে এটা 73 ধারা মোতাবেক তুলনা করতে হবে, সেটার অনুমান করার সুযোগ নাই। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 90 ধারা 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। যদি কোনো দলিলের বয়স 30 বছর হয় বা তার বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে যার হেফাজতে থাকার কথা তার হেফাজতেই এটা আছে উপস্থাপিত হয়, তাহলে আদালত অনুমান করবে যে সেটা সঠিক, সত্যায়ন প্রত্যায়ন সম্পাদন সবকিছুই বৈধ। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 90 শর্ট হাইফেন ক দ্বারা 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। যদি ডিজিটাল আকারে কোনো 5 বছরের পুরাতন রেকর্ড উপস্থাপন করা হয়, তাহলে সেটা আদালত অনুমান করবে সেটা সঠিক, এবং সঠিক বললে সেটা অনুমান করতে পারবে। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে সাক্ষ্য আইনের 6ষ্ঠ অধ্যায়, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন সাক্ষ্য আইনের 91 থেকে 100 দ্বারা 6ষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু। এখন যদি আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করার আগে আমরা আগে একটু সম্যক ধারণা নেই। যেমন আমি একটা বিষয় সম্পর্কে বিবৃতি দিলাম যে আমি হচ্ছি এই জায়গার মালিক, আমি বিবৃতি দিলাম। এখন এই বিবৃতির প্রেক্ষিতে রেদওয়ানুল করিম কি করলো, সে আনি একটা দলিল উপস্থাপন করলো যে এই জায়গার মালিক হচ্ছে রেদওয়ান। তাহলে কি আমার মুখের কথার মূল্য থাকবে নাকি রেদওয়ানের দলিলের কথার মূল্য থাকবে? দলিলের কথা মূল্য থাকবে। দলিলের কথার মূল্য থাকবে। এখন আমরা যে আলোচনার মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে, যখন কোনো দলিল উপস্থাপন করা হবে সেই সম্পর্কে যদি আমি কোনো ব্যক্তি যদি মৌখিক কোনো সাক্ষ্য দিয়ে থাকে, তাহলে তার মৌখিক সাক্ষ্যের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। অর্থাৎ যেই জায়গায় দলিল উপস্থাপন হয়ে যাবে সেই জায়গায় মৌখিক সাক্ষ্যের আর কোনো মূল্য নাই। আমরা এখন সেই চ্যাপ্টারেই প্রবেশ করতেছি। তাহলে সাক্ষ্য আইনের 91 ধারা, চুক্তি সম্পত্তির স্বত্বাধিকারী দান বিলিবন্টজ ব্যবস্থা। যদি কোনো দলিল আকারে লিপিবদ্ধ হয় তাহলে সেই বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। কোনো চুক্তি সম্পত্তি কোনো চুক্তি সম্পত্তির স্বত্বাধিকারী দান বিলিবন্টজ এইরকম যদি কোনো লিপিবদ্ধ দলিল হয় তাহলে সেই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। ঠিক আছে? তখন সেটা অবশ্যই আপনাকে দলিল উপস্থাপন করতে হবে। এখন যদি আমরা একটা উদাহরণ দেই, যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে একটা চুক্তি করছে। এখন এই চুক্তিটা কি করছে, সে একটা বিল বা একটা রসিদের মাধ্যমে করছে। এখন এই সম্পর্কে যদি আপনি মৌখিক সাক্ষ্য দেন তাহলে আপনার এই মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। সেটা সম্পর্কে আপনাকে অবশ্যই কি করতে হবে, দলিলটাই উপস্থাপন করতে হবে। যেমন কি করলাম, আমি রেদওয়ানুল করিমের সাথে একটা চুক্তিপত্র করলাম বা একটা দানপত্র করলাম, অথবা তার সাথে আমি একটা এই যে কি বলে তাকে কিছু মালামাল দেওয়ার জন্য একটা রসিদ করলাম। এখন আমি যখন রসিদ করছি তখন সে আইসা বলল কি, রেদওয়ান বলল যে আসলে ভাই তুমি আমার কাছে যে এই জায়গাটা বিক্রি করছো এটার দাম তো এত না।
তখন সে বললো যে এটার দাম হচ্ছে আরো 2 লক্ষ টাকা কম, তাহলে তো এটা সে আমাকে বলল। তখন আমি যদি আদালতের মধ্যে এই রসিদ অথবা আমি যে দলিল করছি সেই দলিল অথবা যে চুক্তিপত্র করছি সেই চুক্তিপত্র আদালতে উপস্থাপন করি, তাহলে তার এই মুখের কথার আর কোনো মূল্য থাকবে না। এটাই হচ্ছে 91 ধারা। বুঝা গেছে? স্যার একটা আছে মঞ্জুরি, এটা মানে কি স্যার? চুক্তি বা মঞ্জুরি? চুক্তি বা মঞ্জুরি, মঞ্জুরি বলতে এটা মঞ্জুরি না, এটা হচ্ছে মঞ্জুরি। আমাদের ওই যে বিভিন্ন সময়ের মধ্যে কিন্তু ওই যে এই একটা সংখ্যা উল্লেখ থাকে, কথা বুঝছেন? একটা সংখ্যা উল্লেখ থাকে, যে যেমন আমরা পুলিশের যে চাকরি করি, আমাদের কতজন সদস্য এখানে সরকার কর্তৃক নির্ধারিত আছে, এটা কিন্তু একটা মঞ্জুরি দেওয়া আছে, কথা বুঝছেন? যে বাংলাদেশ পুলিশে সাপোজ মনে করেন যে আমার মৌলভীবাজার জেলায় মনে করেন যে সরকার থেকে নির্ধারণ করা আছে যে এখানে 2000 পুলিশ সদস্য থাকবে, ঠিক আছে? এখন এই যে সরকারের সাথে যে আমার যে একটা লেনদেন চুক্তি, সেটাই হচ্ছে কি মঞ্জুরি, অর্থাৎ যেখানে সংখ্যাটা নির্ধারণ করা থাকে। বুঝা গেছে? মঞ্জুরিটা হচ্ছে মূলত হচ্ছে সংখ্যার উপর নির্ভর করে। তাহলে এখন আপনাকে বলছে যে আপনি যদি কোনো চুক্তি, সম্পত্তির দান ইত্যাদি সম্পর্কে বা বিলিবন্ত সম্পর্কে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না, বা সেটা আপনাকে প্রমাণ করতে গেলে অবশ্যই আপনার দলিলটা হাজির করতে হবে। কিন্তু এখানে আবার আরেকটা কথা আছে, এখন ওই দলিলটা আপনি হাজির করতে পারলেন না, কারণ কি? আপনি যদি 65 ধারা মোতাবেক আপনি যোগ্য হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য বা মৌখিক সাক্ষ্য সেই হিসেবে দিতে পারবেন। বুঝা গেছে? জি স্যার। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 92 ধারা, মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন। মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন, এখন মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন যখন কোনো চুক্তি, সম্পত্তি, দান, দলিল, বিলিবন্ত পক্ষ সাথে একটা দলিলের মধ্যে লিপিবদ্ধ হয়, ঠিক আছে? কোন দলিলের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, এখন এই দলিলের বাহিরে মনে করেন যে আপনার আর আমার মধ্যে একটা চুক্তি হয়েছে যে ভাই দলিলে আছে, সাপোজ মনে করো যে তুমি নিবা 3 শতক জায়গা, আমি নেব 2 শতক জায়গা, অথবা আমাদের দোকানের যে ব্যবসার প্রফিট হবে এই ব্যবসার প্রফিট আমরা দলিলে লেখা আছে 50-50, কিন্তু আমরা মৌখিক যেভাবে চুক্তি করলাম যে একজনের নিবে 70, আরেকজনের নিবে 30%, ঠিক আছে? মৌখিক চুক্তি করলাম। এখন এই সম্পর্কে যখন দুই পক্ষের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা হয় বা শর্তের পরিবর্তন হয়েছে, তখন যদি আদালতে কেউ দলিলটা উপস্থাপন করে যে মহামান্য আদালত, এই যে দেখেন দলিল, এই দলিলের মধ্যে বলা আছে যে রেদওয়ানুল করিম নিবে 50% এবং সাইফ নিবে 50%। এখন সাহেব বললো যে না মাননীয় আদালত, রেদওয়ানুল করিমের সাথে আমার চুক্তি হয়েছে, রেদওয়ানুল করিম নিবে 30%, আমি নেব 70%। এখন রেদওয়ানুল করিম যখনই আদালতে এই দলিলটা উপস্থাপন করবে, তখন সাইফের ওই 30% আর 70% কথা বলার কোনো ভ্যালু থাকবে না, তখন আদালত সরাসরি তার ওইটা অগ্রাহ্য করে দেবে। এটাই বলা আছে 92 ধারা। অর্থাৎ আপনি যখন লিখিত চুক্তির বাহিরে কোনো মৌখিক চুক্তি করবেন, তখন ওই মৌখিক চুক্তির কোনো মূল্য নাই, 92 ধারা। বুঝা গেছে? তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 93 ধারা, দ্ব্যর্থবোধক বা অনিশ্চয়তাবোধক দলিলের ব্যাখ্যা বা সাক্ষ্য বর্জন। দ্ব্যর্থবোধক বা অনিশ্চয়তাবোধক দলিলের ব্যাখ্যা বা সাক্ষ্য বর্জন, যখন কোনো দলিলের বাসা বা ত্রুটি আছে, সেই দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। যখন কোনো দলিলের বাসা বা ত্রুটি আছে, সেই দলিল সম্পর্কে কোনো মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। এখন এটার উদাহরণ কেমনে দেওয়া যায়?
উদাহরণটা হইল যেমন একটা দলিল, এই দলিলের মধ্যে কিছু দূর লেখার পর পর একটা শূন্যস্থান আছে, কিছু দূর পর পর লেখার পরে একটা শূন্যস্থান আছে। এখন এই শূন্যস্থানটা সম্পর্কে যদি আমি বলি যে মহামান্য আদালত এই শূন্যস্থানের মধ্যে কোন জায়গায় বসবে রহিম, কোন জায়গায় বসবে সুমন, কোন জায়গার মধ্যে বসবে করিম, অথবা কোন জায়গার মধ্যে আমার নিজের নামটা আমি বললাম যে এই শব্দগুলা বসবে, তখন এই যে আমি এই দলিলের শূন্যস্থানের যে শব্দগুলো বসার জন্য আমি যে মৌখিক বিবৃতি দিলাম সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ কি, এই দলিলটা তো হচ্ছে ভুল। এখন আপনি যে মৌখিক সাক্ষ্যটা দিচ্ছেন, এই মৌখিক সাক্ষ্য আপনি তো নিশ্চয়ই কোনো পক্ষ বা কোনো ব্যক্তিকে লাভবান করার জন্য আপনি মৌখিক সাক্ষ্য দিচ্ছেন। কারণ কি, এটা তো হচ্ছে দলিলটা একটা লিখিত ডকুমেন্ট, এই লিখিত ডকুমেন্টে আপনি মৌখিকভাবে কোনো সাক্ষ্য দিতে পারবেন না। আর বিশেষভাবে তো এই দলিলটা হচ্ছে কি ভুল দলিল, অথবা এই দলিলের মধ্যে কিছু ভাষাগত ত্রুটি আছে, এই ত্রুটিগুলোর জন্য আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। এটাই বলা আছে সাক্ষ্য আইনের 93 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 94 ধারা, বিদ্যমান ঘটনার দলিল প্রয়োগের বিরুদ্ধে সাক্ষ্য বর্জন। দলিলে উল্লেখিত বিষয়ের সাথে যদি মৌখিক সাক্ষ্যের মিল থাকে তাহলে দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে বা প্রাসঙ্গিক। এখন আদালতে একটা দলিল উপস্থাপন করা হয়েছে, এখন আমি এই দলিলটা সম্পর্কে জানি এবং আমি এটা সম্পর্কে অবগত আছি। যখন আমি এই দলিলটা দেখছি, এই দলিলটা দেখিয়া আমি কি করলাম, একটা মৌখিক বিবৃতি দিলাম। যখন আমি এই দলিলের বিষয় সম্পর্কে জানিয়া আমি কোনো মৌখিক বিবৃতি দিলাম, তখন সেটা আদালতে প্রাসঙ্গিক। কারণ কি, আমি দলিলটা দেখছি এবং আমি যেই ভাষাটা ব্যবহার করতেছি সেইটা দলিলের হুবহু ভাষা, ঠিক আছে? তখন সেই সম্পর্কে আমি মৌখিক সাক্ষ্য দিলে সেটা আদালতে প্রাসঙ্গিক হবে। এখন যদি আমরা এটার আরেকটা উদাহরণ দেই, যে একটা দলিলের মধ্যে একটা জায়গা আছে, এখন দলিলটা হচ্ছে মনে করেন যে নুরুল ইসলামের নামে, দলিলটা হচ্ছে নুরুল ইসলামের নামে। এখন নুরুল ইসলাম বলল যে ঢাকা সাভারে তার 10 শতক জায়গা আছে। নুরুল বলল ঢাকা সাভারে তাহার জায়গা আছে। এখন এই 10 শতক জায়গা সম্পর্কে সে আদালতে একটা বিবৃতি দিল। এখন রেজাউল বলল যে আদালত, সাভারে নুরুলের কোনো জায়গা নাই। সাভারে কি নুরুলের কোনো জায়গা নাই। এখন নুরুল কি করলো, তার একটা দলিল বাহির করলো, দলিল বাহির করলো, বাহির করে দেখাইলো যে এই যে দেখেন আমার সাভারে 10 শতক জায়গা আছে। তাহলে কি হইলো, এটা নুরুলের বিবৃতি প্রাসঙ্গিক। এটা গেল একটা উদাহরণ। আর দ্বিতীয় উদাহরণে বলল যে যদি নুরুল বলছে সাভারে তার 10 শতক জায়গা আছে আর রেজাউল বলছে যে তার জায়গা নাই, এখন যখন রেজাউল ওই যে নুরুল তার ওই জায়গার অপোজিটে কোনো কাগজ দেখাইতে পারে নাই, তাহলে সেই ক্ষেত্রে কি রেজাউলের বিবৃতি সঠিক? তখন এই যে রেজাউলের যে মৌখিক বিবৃতি তখন সেটা হচ্ছে প্রাসঙ্গিক 94 দ্বারা।
এই দুইটা উদাহরণ কি বুঝছেন নাকি বোঝেন নাই? স্যার আবার একটু বলেন। বিদ্যমান একটা ঘটনা, যে ঘটনা হচ্ছে কি উপস্থাপন আদালতে আছে, এটা চলমান আছে। এখন এই চলমান ঘটনার সম্পর্কে যদি কেউ মৌখিক সাক্ষ্য দেয় এবং তার এই মৌখিক সাক্ষ্যের সাথে যদি দলিলের মিল থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক 94 দ্বারা। আর যদি তার মৌখিক সাক্ষ্যের সাথে দলিলের মিল না থাকে তাহলে সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক 94 দ্বারা। দলিলের সাথে যদি তার মুখের ভাষার মিল থাকে, তার মৌখিক সাক্ষ্যের মিল থাকে তাহলে সেটা প্রাসঙ্গিক। আর যদি তার মৌখিক সাক্ষ্যের মিল না থাকে তাহলে সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক। যেমন আদালতে নুরুল বলছে যে তার সাভারে 10 শতক জায়গা আছে, রেজাউল বলছে যে নুরুলের সাভারে কোনো জায়গা নাই। যখন রেজাউল বলছে সাভারে তার জায়গা নাই, তখন নুরুল কি করছে, তার জায়গা আছে বলে সে আদালতে দলিল উপস্থাপন করছে। তাহলে নুরুলের মুখের কথা আর দলিলে ঠিক আছে, সেটা প্রাসঙ্গিক। আর যদি সেটা রেজাউল বলছে যে তার জায়গা নাই, এখন নুরুল ইসলাম তার এই মুখের বিবৃতির সাথে কোনো দলিল দেখাইতে পারে নাই, তাহলে সেটা কি নুরুলের এই মৌখিক বিবৃতি অপ্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 94 দ্বারা। বোঝা গেছে? জি স্যার। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 95 দ্বারা বিদ্যমান বিষয় প্রসঙ্গে অর্থহীন দলিল সম্পর্কে সাক্ষ্য। বিদ্যমান বিষয় সম্পর্কে অর্থহীন দলিল সম্পর্কে সাক্ষ্য, যখন কোনো দলিলের বিষয় নিয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া হয় তখন যদি দলিলের সাথে যদি মিল না হয় তাহলে সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। তাহলে এটা কি বোঝা গেল যে দলিলের অর্থহীন দলিল অর্থাৎ এই মূলত এই ভাষাটা কি বোঝাচ্ছে সেই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। অর্থাৎ যখন একটা জায়গার মধ্যে কোন শব্দটা ব্যবহার হবে বা এটা কোন জায়গার জন্য প্রযোজ্য হবে এই রকম যদি কোনো দলিল হয় তাহলে সেই সম্পর্কে কি করা যাবে, মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। এখন এটার উদাহরণ আমরা দিতে পারি। যে নুরুল ইসলাম একটা দলিল সম্পাদন করে দিছে রেজাউলের নামে। নুরুল ইসলাম রেজাউলের নামে একটা দলিল সম্পাদন করে দিছে, অথবা সে রেজাউলরে বলছে যে তার সাভার একটা জায়গা আছে, সাভারে তার জায়গা আছে, সে কি করছে রেজাউলরে বলছে। এখন রেজাউল কি করছে, বলছে যে আসলে সাভারে তো রেজাউলের কোনো এই রেজাউল বলছে সাভারে নুরুলের কোনো জায়গা নাই। কি বলছে, রেজাউল বলছে সাভারে কোনো জায়গা নাই। এখন নুরুল ইসলামের দলিলটা আদালতে হাজির করা হয়েছে যে নুরুল বলছে সাভারে তার জায়গা আছে আর রেজাউল বলছে সাভারে তার জায়গা নাই। এখন নুরুল ইসলাম তার দলিল হাজির করছে। এখন জায়গা আছে ঠিকই, কিন্তু এই জায়গাটা সাভারে না, জায়গাটা হচ্ছে গাজীপুরে। নুরুল ইসলামের জায়গা আছে ঠিকই, কিন্তু সেই জায়গাটা কই, গাজীপুরে। এই যে গাজীপুরে তার যে জায়গা আছে, তখন সেটা কি
রেজাউলের দেওয়া সাক্ষ্য তখন প্রাসঙ্গিক। কথা বুঝছেন? না বুঝলে বলেন, সময় কিন্তু অল্প। অর্থহীন দলিল কি এটাই বোঝায়? অর্থহীন দলিল বিদ্যমান বিষয়, অর্থাৎ একটা বিষয় নিয়ে কি একটা দলিল আছে। এখন একটা দলিল আছে, এই দলিলের মধ্যে একটা জায়গা বলা আছে, কিন্তু এই জায়গাটা কোনো সুস্পষ্টতা নাই। এই জায়গাটার মধ্যে কি কোনো সুস্পষ্টতা নাই। যেমন নুরুল বলছে যে তার জায়গা আছে সাভারে, এখন রেজাউল বলছে যে না, তার সাভারে কোনো জায়গা নাই, তার জায়গা আছে গাজীপুরে। তার জায়গা আছে কই? গাজীপুরে। এখন নুরুল যে তার মুখে বলছে যে তার জায়গা আছে সাভারে, আর রেজাউল বলছে যে তার জায়গা আছে গাজীপুরে। এখন দলিল হাজির করার পরে দেখা যায় যে সেটা কি আসলেই তার জায়গাটা হচ্ছে গাজীপুরে, সেটা সাভারে নাই। তাহলে সেটা সম্পর্কে এই যে তার যে দলিলটা সম্পর্কে যে সে সাক্ষ্য দিল, তখন কি তার এই সাক্ষ্যটা কি অর্থহীন হইল নাকি অর্থ থাকলো নুরুলের? নুরুল বলল সাভারে, আর তার দলিলে বলল গাজীপুরে, তাহলে নুরুলের এই সাক্ষ্যর কি অর্থ আছে নাকি অর্থ নাই? অর্থ নাই, অর্থ নাই। এটাই হচ্ছে 95 ধারা। তখন যদি তার দলিলের সাথে মিল না হয় তাহলে সেই বিষয়ে সে সাক্ষ্য দিতে পারবে। এটাই হচ্ছে 95 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 96 ধারা। কতিপয় ব্যক্তির মধ্যে কেবল একজনের প্রতি প্রযোজ্য ভাষা সম্পর্কে সাক্ষ্য। কতিপয় ব্যক্তি মধ্যে কেবল একজনের বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে, সাক্ষ্য আইনের 96 ধারা। এখন আপনার দলিলের মধ্যে বলা আছে যে সুমনের কাছে আমি একটা লাল গরু বিক্রি করছি, ঠিক আছে? সুমনের কাছে আমি একটা লাল গরু বিক্রি করছি, অথবা সুমনের কাছে আমি আমার 5 শতক জায়গা বিক্রি করলাম। এখন এই 5 শতক জায়গাটা কোন জায়গার? 5 শতক জায়গাটা কোন জায়গার সেটা সম্পর্কে সে সাক্ষ্য দিতে পারবে। তখন যদি সে বলে যে আমি আমার গাজীপুরের 5 শতক জায়গা আমি সুমনের কাছে বিক্রি করব, অথবা তার ঢাকাতে 5 শতক জায়গা আছে, সে যদি বলে ঢাকার 5 শতক জায়গা আমি সুমনের কাছে বিক্রি করব, তখন তার এই সাক্ষ্য গ্রহণযোগ্য, সাক্ষ্য আইনের 96 ধারা। কারণ কি, এটা এই দলিলের কোন জায়গার জন্য স্পষ্ট সেটার জন্য প্রয়োগের জন্য তার এই 96 ধারায় তার এই সাক্ষ্য দেওয়া যাবে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 97 ধারা। দুইটা ঘটনার সমষ্টি। যখন কোনো সাক্ষ্য প্রয়োগ হয় তখন সেই বিষয় সম্পর্কে সাক্ষ্য। দুইটা ঘটনার সমষ্টি বা একটার প্রতি যেই ভাষা সম্পূর্ণ বা সঠিকভাবে প্রযোজ্য নয়, তখন তার প্রয়োগটা হচ্ছে সাক্ষ্য আইনের 97 ধারা। যখন দুইটা দলিলের ব্যবহৃত ভাষা বা ঘটনার সমষ্টি আংশিকভাবে প্রযোজ্য হয় বা হয় না, সেই সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। তাহলে এটা দুইটা ঘটনা। এখন রহিম কি করছে? রহিম তার ঢাকার জায়গা সুমনের দখলে থাকা জমি রাসেলের নিকট বিক্রয়ের চুক্তি করে। রহিম কি করছে? তার ঢাকা যে জায়গা আছে, জায়গাটা আছে কার? সুমনের দখলে। এখন এই জায়গাটা রাসেলের কাছে বিক্রি করার জন্য সে চুক্তি করছে। এখন ঢাকায় যে রহিমের জায়গা আছে এটা কিন্তু সুমনের দখলে না। ঢাকায় যে জায়গাটা আছে এটা কিন্তু সুমনের দখলে না।
এখন হে রহিমের জমি সুমনের দখলে আছে, তবে সেটা কই আছে? গাজীপুরে। এই ক্ষেত্রে রহিম কোন জমি বিক্রি করবে তা বোঝার জন্য সে মৌখিকভাবে সাক্ষ্য দিতে পারবে। বোঝা গেছে? আর একটু সহজ করে দেই। যেমন রেদওয়ানুল করিমের জায়গা আছে চট্টগ্রাম সীতাকুণ্ড। রেদওয়ানুল করিমের জায়গা আছে চট্টগ্রাম সীতাকুণ্ড। এখন সীতাকুণ্ড তার যে জায়গা, এই জায়গা আছে তার রেজাউলের দখলে আছে। সীতাকুণ্ডের জায়গা আছে রেজাউলের দখলে। এখন হে রাসেলের সাথে চুক্তি করছে জায়গা বিক্রি করার জন্য। আবার রেদওয়ানুল করিমের রাঙ্গামাটিতেও কিছু জায়গা আছে। রাঙ্গামাটিতেও রেদওয়ানুল করিমের কিছু জায়গা আছে। এখন ওই জায়গা আবার মনে করে যে রেদওয়ানুল করিমের তার নিজের দখলে আছে। এখন সে তো চুক্তি করছে হচ্ছে বিক্রি করার জন্য। এখন সে কোন জায়গায় বিক্রি করবে? সীতাকুণ্ডের জায়গায় বিক্রি করবে নাকি রাঙ্গামাটির জায়গায় বিক্রি করবে? এই সম্পর্কে রেদওয়ান সে মৌখিক সাক্ষ্য দিতে পারবে। বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। 97 দ্বারা এগুলা কিন্তু যদি না আপনি শব্দগুলা ধরতে না পারেন তাহলে আপনি সারা দিন পড়িয়াও কোনো লাভ নাই। এই জন্য শব্দগুলা ধরতে হবে যে কি বলতে চাইতেছে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনে 98 দ্বারা অস্পষ্ট বর্ণলিপি সম্পর্কে সাক্ষ্য। এটা হচ্ছে একবারে সহজ। যেমন মনে করেন যে বর্ণমালা, বিদেশি শব্দ, অপরিচিত শব্দ, এগুলা যখন কোনো কিছুতে ব্যবহৃত হয় বা কারিগরি বিষয়ক বা স্থানীয় আঞ্চলিক শব্দের প্রতি যদি কোন অর্থ দেওয়া হয় তাহলে সেই সম্পর্কে কি করা যাবে? সাক্ষ্য দেওয়া যাবে। তখন অস্পষ্ট বর্ণলিপি, যেমন আমাদের অনেক পুরাতন এশিয়ার বা সার্ভিস বই দেখলে দেখবেন যে আগে কিছু শব্দ এরা ব্যবহার করতো, এটা ম নাকি তালিবস্য নাকি দন্ত্যস্য এটা বোঝা যায় না। ঠিক আছে? যেমন অনেকে এমন ভাবে মটা লেখে, এখন এটা ম নাকি দন্ত্যস্য নাকি তালিবস্য এটা বোঝা যায় না। আবার পুরাতন আপনি সার্টিফিকেট দেখলে দেখবেন যে অনেক সার্টিফিকেটের মধ্যে মনে হয় যে এমন ভাবে ABCD গুলা লেখা, এটা শব্দটা পড়া যায় না। এটা কি রহিম হইব নাকি আব্দুর রহিম হইব নাকি আব্দুল গনি হবে, এগুলো বোঝা যায় না। তখন এই শব্দটা সম্পর্কে আপনি কি করতে পারবেন? এক্সপার্ট ব্যক্তি বা সে যে বিষয় সম্পর্কে জানে তার কাছ থেকে আপনি মৌখিক সাক্ষ্য নিতে পারবেন সাক্ষ্য আইনের 98 দ্বারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 99 দ্বারা দলিলের শর্তাবলী পরিবর্তনের চুক্তি। তাহলে আমরা 92-তে পাইলাম হচ্ছে দলিলের চুক্তি সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। এখন 99-তে বলতেছে যে হ্যাঁ, দলিলের চুক্তির যে শর্ত পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দিতে পারবে। তবে কে দিতে পারবে? যে এই দলিলের সাথে তার কোনো সম্পর্ক নাই কিন্তু সে এটা সময় উপস্থিত ছিল। তাহলে এটা আমরা কি পাইলাম? তৃতীয় পক্ষ ব্যক্তি বা সাক্ষী। যেমন রেদওয়ানুল করিম আর আমি কি করছি? চুক্তি করছি যে ভাই তুমি নিবা 50%, আমি নেব 30%, এরকম একটা চুক্তি করছি। তখন এই চুক্তির সময় নুরুল ইসলাম সেখানে উপস্থিত ছিল, কিন্তু এটা রেদওয়ানুল করিমও না আমিও না, আমাদের পক্ষের সাথে তার কোনো সম্পর্ক নাই। তখন সে যদি বলে আদালতে যে হে মহামান্য আদালত, এই দলিলের বাহিরেও তারা দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে তারা একজনে নিবে 50% আর একজনে নিবে হচ্ছে 30%, এই যে চুক্তিটা হয়েছিল এই সম্পর্কে কি করতে পারবে? নুরুল ইসলাম মৌখিক সাক্ষ্য দিতে পারবে এবং সেটা গ্রহণযোগ্য হবে সাক্ষ্য আইনের 99 দ্বারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 100 দ্বারা উইল সম্পর্কে উত্তরাধিকারী আইনের বিধান। উইলে ব্যাখ্যা সম্পর্কে 1925 সালে উত্তরাধিকারী আইনের বিধানের সাক্ষ্য আইনকে প্রভাবিত করবে না। অর্থাৎ উইল যেটা উত্তরাধিকারী আইন কখনো সাক্ষ্য আইনকে প্রভাবিত করবে না, সেটাই হচ্ছে 100 ধারার বিষয়।
এই ছিল আমাদের আজকের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা, যেটা হচ্ছে দলিল উপস্থাপন করে মৌখিক সাক্ষ্য বর্জন। দলিল উপস্থাপন করে মৌখিক সাক্ষ্য বর্জন। এখন এটারে আমরা একটু সহজভাবে, একবারে সহজে 91 থেকে 100 ধারা পর্যন্ত একটা রিভিশন দিই। 91 ধারা হচ্ছে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। 92 ধারা হচ্ছে দলিলের বিষয়বস্তু সম্পর্কে যদি মৌখিক চুক্তি কোনো হয় তাহলে সেই চুক্তি গ্রহণযোগ্য হবে না। 93 ধারা হচ্ছে অনিশ্চয়তা বোধক বা দ্ব্যর্থবোধক যদি কোনো দলিল হয় তাহলে সেই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। 94 ধারা হচ্ছে বিদ্যমান ঘটনার দলিলের বিরুদ্ধে যদি মৌখিক সাক্ষ্য এবং দলিলে মিল থাকে তাহলে সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। 94 95 ধারা হচ্ছে বিদ্যমান বিষয়ের সাথে বা দলিলের সাথে যদি মৌখিক সাক্ষ্যের মিল না হয় তাহলে সেই সম্পর্কেও মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। 96 ধারা যে কতিপয় ব্যক্তির মধ্যে কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য সেই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। 97 ধারা হচ্ছে দুইটি ঘটনার সমষ্টি ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। 98 ধারা হচ্ছে অস্পষ্ট বর্ণলিপি সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। 99 ধারা হচ্ছে দলিলের শর্ত পরিবর্তন বা চুক্তির ক্ষেত্রে তৃতীয় পক্ষ ব্যক্তি কর্তৃক মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য। 100 ধারা হচ্ছে উইল বা উত্তরাধিকারী আইন সাক্ষ্য আইনকে প্রভাবিত করে না। 100 ধারা। এই ছিল আমাদের আজকের আলোচনা।